আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে তৃতীয় বর্ষের মূল্যায়নের যে 1 নম্বর প্রশ্ন সেট রয়েছে অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 8টি। একে আছে পরবর্তী বৈদিক যুগে তবে ঘোড়া ছিল অন্যতম পালিত পশু। এরপরে 2 মহাবীর 72 বছর বয়সে এভাবে পাবা নগরীতে অনশন করেন। 3 মহাবীর সর্বজ্ঞানী হয়ে এভাবে কেবলিন নামে পরিচিত হন। 4 অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল এভাবে পাটলিপুত্রে। 5 সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে এভাবে রূপোর মুদ্রা প্রথম চালু করা হয়। 6 গুপ্ত বংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজার যুদ্ধকে নিয়ে লেখা হয় তবে দেবী চন্দ্রগুপ্তম নাটক। 7 গুপ্ত যুগের পরবর্তীকালে অনেকটা আজকের দিনের হাতে খড়ির মতো একটি অনুষ্ঠান হতো, তার নাম তবে বিদ্যারম্ভ। 8 আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন এটা বরাহ মিহির। 9 গুপ্ত যুগের চিত্রশিল্পের সবথেকে বিখ্যাত উদাহরণ মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলি। 10 প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দর নগর ছিল তবে তাম্রলিপ্ত। এরপর 2 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। একে আছে অশোকের পিতার নাম কি? অশোকের পিতার নাম হলো বিন্দুসার। 2 সাতবাহন বংশের প্রথম শাসকের নাম কি? সাতবাহন বংশের প্রথম শাসকের নাম হলো শিমুখ। 3 কুষাণ আমলে দামি কাপড় কোন অঞ্চলে তৈরি হতো? কুষাণ আমলে দামি কাপড় বারাণসী ও মথুরা অঞ্চলে তৈরি হতো। এরপর 4 নারী উপাধ্যায়কে কি নামে ডাকা হতো? নারী উপাধ্যায়কে উপাধ্যায়া নামে ডাকা হতো। 5 তক্ষশিলা মহাবিহারের একজন বিখ্যাত ছাত্রের নাম লেখো। তক্ষশিলা মহাবিহারের একজন বিখ্যাত ছাত্রের নাম হলো জীবক। 6 প্রাচীন তামিল সাহিত্য কি নামে পরিচিত? প্রাচীন তামিল সাহিত্য সঙ্গম নামে পরিচিত। 7 কোন যুগে সংস্কৃত ভাষায় গদ্য লেখার প্রচলন ছিল? গুপ্ত যুগে সংস্কৃত ভাষায় গদ্য লেখার প্রচলন ছিল। 8 চরক সংহিতায় কয়টি ঔষধি গাছের কথা পাওয়া যায়? চরক সংহিতায় 700টি ঔষধি গাছের কথা পাওয়া যায়। 9 সংস্কৃতে নাটকের পর্দাকে কি বলে? সংস্কৃতে নাটকের পর্দাকে যবনিকা বলে। 10 বুদ্ধযশ কে ছিলেন? কাশ্মীরি বৌদ্ধ পণ্ডিত ছিলেন বুদ্ধযশ। 11 ইন্দুস কোন সাম্রাজ্যের একটি স্ট্র্যাটাপি? ইন্দুস পার্সিক সাম্রাজ্যের একটি স্ট্র্যাটাপি। এরপর 3 আছে নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো যে কোনো 10টি। 1 শিলভদ্র ছিলেন নালন্দা মহাবিহারের একজন বিখ্যাত পণ্ডিত, এটা ঠিক হবে। 2 পল্লবরা চলন্ত ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা চালু করে, এটা ঠিক। 3 ব্যাকট্রিয়া খ্রিস্টপূর্ব 5ম শতকের শেষ দিকে গ্রিক শাসক সেলিউকাসের অধীনে ছিল, এটা ভুল। 4 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়, এটা ঠিক। 5 30 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান, এটা ভুল। এরপর 6 আছে অশোক সারা জীবনে মাত্র একটি যুদ্ধ করেন, এটা সত্য। 7 প্রাচীন চীনের সম্রাটরা নিজেদের দেবতার পুত্র বলতেন, এটা সত্য। 8 খ্রিস্টপূর্ব 500 অব্দ নাগাদ দ্বিতীয় নগরায়ণ হয়, এটা ভুল। 9 গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের আমলে ফাসিয়ান এদেশে আসেন, এটা ভুল। 10 মণিমেখলাই একটি তামিল সাহিত্যের মহাকাব্য, এটা ঠিক। 11 জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চায় সমস্যা তৈরি হয়েছিল, এটা ঠিক হবে। এরপর 4 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। 1 আছে গৌতম বুদ্ধের কবে কোথায় জন্ম হয়? এর উত্তরটি হলো খ্রিস্টপূর্ব 566 অব্দে নেপালে তরাই অঞ্চলে কপিলাবস্তুর শাক্য বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। 2 সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায় কোথায় দূত পাঠিয়েছিলেন? সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের
বাইরে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সিরিয়া, মিশর, ম্যাসিডন, সিংহলে দূত পাঠিয়েছিলেন। এরপরে তিনি আছে শক কুষাণরা ভারতীয় উপমহাদেশে কী কী পোশাক চালু করেছিল। শক কুষাণরা ভারতীয় উপমহাদেশে জামা, পাজামা, লম্বা জোব্বা, বেল্ট, জুতো প্রভৃতি পোশাক চালু করেছিল। এরপর চারিটা আছে মহাজনপদগুলির আমলে কোন ধান ছিল সেরা। মহাজনপদগুলির আমলে শালি ধান ছিল সেরা। এই ধানের চাষ কোথায় বেশি হতো? এই ধানের চাষ মগধে বেশি হতো। এরপর পাঁচে আছে দ্বিতীয় নগরায়ণ কাকে বলে। এর উত্তরটি হলো প্রাচীন ভারতের হরপ্পা সভ্যতায় যে নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ণ বলা হয়। এর 1000 বছরেরও পরে আবার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী নাগাদ গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে ওঠে তাকে দ্বিতীয় নগরায়ণ বলা হয়। এরপর 6টা আছে কোন কোন দেশ থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো। চীন, তিব্বত, কোরিয়া, সুমাত্রা, জাভা প্রভৃতি দেশ থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো। সাথে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম কনিষ্ক। তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। 8 প্রাচীন ভারতের তাম্রলিপ্ত বন্দর নগর আর কি কি নামে পরিচিত? প্রাচীন ভারতের তাম্রলিপ্ত বন্দর নগর আর তাম্রলিপ্ত, দামলিপ্ত নামে পরিচিত। 5 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। একে টিকা লেখো। রেশম পথ। রোম সাম্রাজ্যে চীনা রেশমের খুব চাহিদা ছিল। চীন থেকে কাশগড় হয়ে বিভিন্ন পথে রোম ও ভূমধ্যসাগরের পূর্ব এলাকায় রেশম পৌঁছাতো। চীন থেকে রোম সাম্রাজ্যের স্থলপথে রেশম ব্যবসার এই পথকে রেশম পথ বলা হয়। তবে সেই সময় এই পথের নাম রেশম পথ ছিল না। পরবর্তী খ্রিস্টীয় 19 শতকে এই পথকে রেশম পথ বলা হয়। এরপরে 2টা আছে ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের যে কোনো একটি মাধ্যম আলোচনা করো। এর উত্তরটি হলো এই যে তোমরা বহির্বিশ্বের মধ্যে যেমন হচ্ছে পারস্যের সঙ্গে ভারতীয় উপমহাদেশের যোগাযোগটা বলতে পারো। এই যে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে গান্ধার অবস্থিত। গান্ধারের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ গড়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের দ্বিতীয় ভাগে পারস্যে হখামনীয় বংশের শাসকরা রাজত্ব করতেন। এই বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম দরাইবংশ সম্রাট। প্রথম দরাইবংশ প্রথম গান্ধার অভিযান করেন। গান্ধার ছাড়াও উপমহাদেশের বেশ কিছু অংশে তার শাসন ছিল। নিম্ন সিন্ধু এলাকায়ও তার অধিকারে ছিল। সম্রাট প্রথম দরাইবংশের শিলালিপিতেই হিদুস শব্দটি পাওয়া যায়। তারা সিন্ধুকে হিদুস বলতো। এরপর 3টা আছে আর্যভট্ট কী জন্য বিখ্যাত। এর উত্তরটি হলো প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আর্যভট্ট মৌলিক অবদান রেখেছেন। অবদান 1 হচ্ছে আর্যভট্ট গণিতকে একটি আলাদা বিষয় হিসেবে তুলে ধরেন। 2 তিনি শূন্যকে আলাদা সংখ্যা হিসেবে ব্যবহার করেন। 3 এছাড়া সময়, গ্রহ নক্ষত্র বিষয়েও আলোচনা করেন। তার মতে পৃথিবী গোলাকার এবং নিজের কক্ষপথে ঘুরছে। চন্দ্রগ্রহণের কারণও তিনি ব্যাখ্যা করেন। তৎকালীন সময়ে পরিপ্রেক্ষিতে তাঁর মতামত ছিল আধুনিক। এরপরে 4টা আছে গুপ্ত যুগে সমাজে বর্ণপ্রথা কেমন ছিল। এর উত্তরটি হলো গুপ্ত যুগের সমাজে বর্ণাশ্রম প্রথা চালু ছিল, যদিও সকলে কঠোরভাবে এই প্রথা মানত না। তাছাড়া এই যুগে সমাজে নিচু তলার মানুষদের প্রতি ব্রাহ্মণরা ভালো ব্যবহার করতেন না। একই অপরাধের জন্য ব্রাহ্মণ ও শূদ্রের আলাদা আলাদা শাস্তি হতো। চণ্ডালরা গ্রাম বা নগরীর মধ্যে থাকতে পারত না। এরপর 5 আছে টিকা লেখো। এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদের কৌশাম্বী গ্রামে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের একটি লিপি পাওয়া গেছে। এই লিপিতে সমুদ্রগুপ্ত সম্পর্কে শুধু ভালো কথাই লেখা আছে বলে একে এলাহাবাদ প্রশস্তি বলা হয়।
এই এলাহাবাদ প্রশস্তিটি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজ্য জয় প্রভৃতি সম্বন্ধে জানা যায়। এরপরে অথবা এটা হচ্ছে ভীমবেটকা। মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের জঙ্গলে ভীমবেটকায় অনেকগুলি গুহার সন্ধান পাওয়া গেছে। এই গুহায় পুরনো পাথরের যুগে বসবাসকারী আদিম মানুষেরা অনেক ছবি এঁকেছে। এই ছবিগুলির প্রায় সবগুলি শিকারের ছবি। ছবিগুলিতে আছে নানা রকমের বন্য পশু, পাখি, মাছ, কাঠবিড়ালির, কুকুর প্রভৃতি। ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল বেঁধে শিকার করছে। ছবিগুলিতে দেখা যায় হাতে ও পায়ে গয়না ও কারো মুখে মুখোশ পরা আছে। ছবিগুলিতে সবুজ, হলুদ, সাদা ও লাল রঙের ব্যবহার দেখা যায়। এরপরে ছয়টা হচ্ছে আর্য সত্য বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো বোধি লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসেবে যে 4টি সত্য পালনের উপদেশ দেন তা আর্য সত্য বা চতুরার্য সত্য নামে পরিচিত। চতুরার্য সত্য হলো 1 হচ্ছে মানুষের জীবনে দুঃখ আছে, 2 দুঃখের কারণ আছে, 3 দুঃখ দূর করা যায়, 4 দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে। দুঃখ দূর করার জন্য এই মার্গই হলো অষ্টাঙ্গিক মার্গ। এরপর 6 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। একে আছে গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এর উত্তরটি হলো উপাধি। গুপ্ত শাসন ব্যবস্থায় নিজেদের ক্ষমতার বিশালতা প্রমাণের জন্য গুপ্ত সম্রাটরা মহারাজ ধীরাজ উপাধি নিতেন। এটা হচ্ছে বাকাটক শাসকেরা কেবলমাত্র মহারাজা উপাধি নিতেন। এরপর এটা হচ্ছে প্রদেশ। গুপ্ত শাসনে প্রদেশকে ভক্তি ও দেশ বলা হতো। বাকাটক শাসনে প্রদেশকে রাজ্য বলা হতো। 3 হচ্ছে প্রাদেশিক শাসন। গুপ্ত শাসনে প্রদেশের শাসনভার থাকতো রাজপুত্রদের হাতে। বাকাটক শাসনে প্রদেশের শাসকদের বলা হতো সেনাপতি। 4 হচ্ছে জেলা। গুপ্ত শাসনে জেলাকে বিষয় বলা হতো। বাকাটক শাসনে জেলাকে পট্ট বা আহার বলা হতো। এরপরে 2টা হচ্ছে টিকা লেখো। সুয়ানজাং এর লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ। সুয়ানজাং ছিলেন চীন দেশের পর্যটক। সুয়ানজাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তিনি ভারতবর্ষকে ইন্দু বলে অভিহিত করেছেন। রাজ্য ও রাজা। সুয়ানজাং বলেছেন ইন্দুতে 80টি রাজ্য আছে। প্রত্যেক রাজ্যের রাজা থাকলেও তারা ছিলেন সম্রাটের খুব অনুগত। রাজা জনগণের সুখ সুবিধার কথা ভাবতেন। এরপর এটা হচ্ছে আবহাওয়া। সুয়ানজাং বলেছেন ইন্দু মূলত গরমের দেশ, তবে এখানে নিয়মিত বৃষ্টি হয়। উত্তর ও পূর্ব অঞ্চলের মাটি খুবই উর্বর এবং দক্ষিণ অঞ্চল ছিল জঙ্গলে ঢাকা। এখানের প্রধান ফসল হলো ধান ও গম। এটা হচ্ছে শহর ও গ্রাম। তিনি বলেছেন গ্রামের বাড়িগুলির দেওয়াল ও মেঝে মাটি দিয়ে তৈরি। শহরে বাড়িগুলি ইট ও বালি দিয়ে তৈরি। বাড়ির বারান্দা তৈরি হতো কাঠ দিয়ে। বাড়িগুলির দেওয়াল ও মেঝে ছিল মাটির। জনগণের মধ্যে জাতিভেদ ছিল। এরপরে এটা হচ্ছে প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চায় ইতিহাসের উপাদান হিসেবে চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার গুরুত্ব আলোচনা করো। এর উত্তরটি হলো প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসে উপাদান হিসেবে চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার গুরুত্ব। প্রাচীন ভারতে বিজ্ঞানের বিভিন্ন শাখার উন্নতি ও বিকাশ ঘটে। এর মধ্যে চিকিৎসা বিজ্ঞান ছিল বিশেষ উল্লেখযোগ্য। এক্ষেত্রে চরক ও সুশ্রুত সংহিতা বিখ্যাত। চরক সংহিতা, চরক মানে চড়ে বেড়ানো বা ঘুরে বেড়ানো। চরক সংহিতা হলো বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো বৈদ্য বা চিকিৎসকদের অভিজ্ঞতার সংকলন। এই গ্রন্থে প্রায় 700টি ঔষধি গাছের এবং বিভিন্ন রোগব্যাধি ও তার লক্ষণের বর্ণনা আছে। এটি আদর্শ চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালের রূপরেখাও এই গ্রন্থে বর্ণিত আছে। এরপর যেটা হচ্ছে সুশ্রুত সংহিতা। সুশ্রুত কথাটি মানে ভালো করে শোনা। সুশ্রুত সংহিতা গ্রন্থে শল্য চিকিৎসা বিষয়ে বিশেষত সব ব্যবচ্ছেদের কথা বলা হয়েছে। এই গ্রন্থে কারিগরদেরও হাতের কাজকে প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে
হাতি প্রধানতম যন্ত্র। চরক এবং সুশ্রুত কুষাণ আমলের বিখ্যাত চিকিৎসক ছিলেন। তারা কুষাণ সম্রাট কনিষ্কের সভাসদ ছিলেন। চরক ও সুশ্রুত সংহিতা ছিল তাদের অন্যতম রচিত গ্রন্থ বা প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার পরিচয়বাহী। এরপরে চারি আছে ভারতীয় উপমহাদেশ ও পারস্যের যোগাযোগের এক বিষয়টি আলোচনা করো। ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে গান্ধার অবস্থিত। গান্ধারের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ গড়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দ্বিতীয় ভাগে পারস্যে হখামনীয় বংশের শাসকরা রাজত্ব করতেন। এই বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম দরাইবংশ। সম্রাট প্রথম দরাইবংশ প্রথম গান্ধার অভিযান করেন। গান্ধার ছাড়াও মহাদেশের বেশ কিছু অংশে তাঁর শাসন ছিল। নিম্ন সিন্ধু এলাকাও তাঁর অধিকারে ছিল। সম্রাট প্রথম দরাইবংশের শিলালিপিতেই হিদুস শব্দটি পাওয়া যায়। তারা সিন্ধুকে হিদুস বলতো। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে একই দাগে বালুরঘাট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।